হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আমরা পপুলেশন জিওগ্রাফির বিভিন্ন অধ্যায়ে আলোচনা করছি। হিউম্যান জিওগ্রাফির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্শন। তো এখানে আজকে আমরা এই মাইগ্রেশন সম্পর্কে জানব। মাইগ্রেশন এর প্রকৃতি, মাইগ্রেশন বিভিন্ন থিওরি এবং কনসিকুয়েন্সেস অন সোসাইটি, সমাজের উপরে কী ফলাফল রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। তো আমরা চলে যাব একেবারে অধ্যায়ের মধ্যে। তো প্রথমে আমরা মাইগ্রেশনের একটা সংজ্ঞা জানবো। অবশ্যই আমাদের বিভিন্ন বড় প্রশ্ন বা যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন, মাইগ্রেশনের সংজ্ঞাটা কিন্তু আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। তো এখানে ডিকশনারি অফ হিউম্যান জিওগ্রাফি এর মতে পরিব্রাজন হচ্ছে পার্মানেন্ট অর সেমি পার্মানেন্ট চেঞ্জ অফ রেসিডেন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর এ গ্রুপ অফ পিপল। অনেকগুলো কথা এখানে রয়েছে। পার্মানেন্ট হতে পারে, সেটা সেমি পার্মানেন্ট হতে পারে। সবসময় যে একেবারে পার্মানেন্টই সেটা হতে হবে এরকম নয়, সেমি পার্মানেন্ট হতে পারে। চেঞ্জ অফ রেসিডেন্স, বসবাসের স্থান পরিবর্তন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বসবাসের স্থানটা তার পরিবর্তন হচ্ছে কিন্তু অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর এ গ্রুপ অফ পিপল, সেটা ব্যক্তির হতে পারে কোনো একটা, অথবা একটা গ্রুপ অফ পিপলের হতে পারে। তো পরিব্রাজন বা মাইগ্রেশন বলতে সাধারণত কোনো জায়গায় বহুদিন স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষের স্থান থেকে স্থানান্তরে বিচলন বা বিচরণের প্রক্রিয়াকে বোঝায়। তো migration is the act or process of moving from one place to another with the intent of staying at the destination permanently or for a relatively long period of time. তো এখানে টাইমটা যখন লং পিরিয়ড হচ্ছে, সেটা সেমি পার্মানেন্ট হতে পারে বা পার্মানেন্ট হতে পারে। দীর্ঘদিনের জন্য একটা জায়গায় গিয়ে স্থান পরিবর্তন করে থাকা হচ্ছে, রেসিডেন্সটা তার চেঞ্জ করা হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে মাইগ্রেশন। তো এখানে অনেক কিছু বলা রয়েছে, এখানে যতটা দেওয়া সম্ভব এখানে ডিকশনারি অফ হিউম্যান জিওগ্রাফির সংজ্ঞাটা অবশ্যই দিতে হবে। এটা যদি দেওয়া সম্ভব হয়, এবং সমাজবিজ্ঞানীরা যেটা বলছে পরিব্রাজন হচ্ছে চেঞ্জ অফ ইউজুয়াল প্লেস অফ রেসিডেন্স উইথ এ ভিউ টু পার্মানেন্টলি ডিসাইড এলসওয়্যার। স্থায়ীভাবে যখন থাকার উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ব্যক্তি বা গ্রুপ অফ পিপল একটা স্থান পরিবর্তন করছে, তাকে মাইগ্রেশন বলা হচ্ছে। তো এখানে সেটাই বলা রয়েছে। আরেকটা বিষয়, পরিব্রাজনে ক্লাসিফিকেশনটা যদিও সরাসরি সিলেবাসে উল্লেখ করা নেই, কিন্তু নেচার এর মধ্যে কিন্তু যে কোনো প্রশ্ন ওখানে চলে আসতে পারে। তো সেজন্য আমাদের পরিব্রাজনের যে ক্লাসিফিকেশন সেটা একটু জেনে রাখতে হবে। শ্রেণীবিভাগের অনেকগুলো মাত্রা রয়েছে। প্রথমে জনবসতির বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীবিভাগ করা যেতে পারে। সেটা কি? গ্রাম থেকে শহরে, যে পরিব্রাজনটা সব থেকে বেশি হয় গ্রাম থেকে শহরে। সাধারণত জীবিকার উদ্দেশ্যে মানুষ কিন্তু গ্রাম থেকে শহরে এসে থাকেন। এছাড়া অন্যান্য শিক্ষাগত কারণ বা বিভিন্ন চিকিৎসাগত কারণ, বিভিন্ন ধরনের কারণ কিন্তু থেকে থাকে, যেটা সব থেকে বেশি হয় গ্রাম থেকে শহরে। শহর থেকে শহরে হয়, বিভিন্ন ছোট শহর থেকে বড় শহরের দিকে মানুষের পরিযায়ী প্রবণতা থাকে। গ্রাম থেকে গ্রামে এটাও হয়, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। প্রত্যেকটা গ্রামে সুযোগ সুবিধা সমান নয়, কিছুটা ভালো সুযোগ সুবিধাযুক্ত গ্রামে কিন্তু মানুষ পরিব্রাজন করে থাকেন। শহর থেকে গ্রামে এই পরিব্রাজনের সংখ্যাটা অত্যন্ত কম হয়, যদিও মানুষ সাধারণত এই ধরনের পরিব্রাজনের ক্ষেত্রে যেটা হয়, পরিবেশ দূষণগত কারণ থাকতে পারে বা ব্যক্তিগত ভালো লাগা থাকতে পারে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কর্মক্ষেত্র। অনেক সময় বিভিন্ন শহর থেকে বিভিন্ন গ্রামের কর্মক্ষেত্রের জন্য কিন্তু এই বিষয়টা যাওয়া হয়ে থাকে। শহর থেকে গ্রামের পরিবর্তনটা সবচেয়ে কম হয়। আচ্ছা, তো জনবসতির বৈশিষ্ট্য অনুসারে, মাত্রা অনুসারে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক। তো একটা দেশ থেকে অন্য দেশে যখন যাচ্ছে আন্তর্জাতিক, দেশের মধ্যে যখন হচ্ছে তখন অন্তর্দেশীয়। আচ্ছা, দিক অনুসারে বহির্মুখী এবং অন্তর্মুখী। বাইরের দিকে যখন মানুষ যাচ্ছে, এটা ওই একই আন্তর্জাতিক অন্তর্দেশীয় ধরনেরই বলা যায়, বহির্মুখী এবং অন্তর্মুখী। স্থায়িত্ব অনুসারে এটা খুবই গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদী, স্বল্পকালীন এবং দৈনিক। আচ্ছা, দৈনিকের যাতায়াতটাকেও কিন্তু মাইগ্রেশনের মধ্যে কিছুটা ধরা হয়। যারা বিভিন্ন কর্মক্ষেত্রে যান দৈনিক, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার একসময় ফিরে আসেন, সেটাও কিন্তু এক ধরনের মাইগ্রেশনের মধ্যে পড়ে। যদিও সংজ্ঞাতে আমরা দেখেছি পার্মানেন্টলি রেসিডেন্ট চেঞ্জ যখন হচ্ছে তখন সাধারণত সেটাকে মাইগ্রেশন বলা হচ্ছে। কিন্তু ডেলি মাইগ্রেশনেরও কিন্তু মাইগ্রেশনের আগে একটা শব্দ, ওই ডেলি শব্দটা যখন বসানো থাকছে, তখন সেখানে দৈনিক স্থায়িত্ব অনুসারে দৈনিক মাইগ্রেশনটাও কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। স্বল্পকালীন এবং দীর্ঘমেয়াদী। তো দীর্ঘমেয়াদী যখন, এটা আমরা বুঝতেই পারছি, দীর্ঘমেয়াদী দীর্ঘ সময়ের জন্য যখন যাচ্ছে তখন। জনগণের অর্থনৈতিক বৈশিষ্ট্য অনুসারে যাযাবর বৃত্তি খুব গুরুত্বপূর্ণ। যাযাবর বৃত্তি আমরা জানি, প্রচুর বিভিন্ন ধরনের যাযাবর মানুষ রয়েছেন। সাধারণত শুষ্ক অঞ্চলে মানুষ যাযাবর বৃত্তি পালন করে থাকেন। এছাড়াও প্রচণ্ড ঠান্ডা অঞ্চলে, যেগুলো এক্সট্রিম ক্লাইমেট থাকে,
সেখানে কিন্তু মানুষ সময় অনুসারে বিভিন্ন বা খাদ্যের প্রাপ্তযোগ্যতা অনুসারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় পরিব্রাজন করে থাকেন, সেটাকে বলা হচ্ছে যাযাবর বৃত্তি। আংশিক যাযাবর বৃত্তিটাও প্রায় একই ধরনের বিষয়। পশুপালন ঋতুগত, ঋতুগত অংশে যখন বিভিন্ন জায়গাতে বরফ চলে আসছে, আবার বরফের গরমের ফলে ঘাস জন্মাচ্ছে, তখনও কিন্তু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেশন করে থাকে। তো সেটা হচ্ছে পশুপালক ঋতুগত মাইগ্রেশনের মধ্যে পড়ে। গোষ্ঠী পরিযান অবশ্যই যাযাবর ভিত্তিতে একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা একসাথে চলে গেল, মাইগ্রেট করলো। সাধারণত ঝুম চাষের ক্ষেত্রে এই বিষয়টা হয়, বা জুম চাষ, যেটা আহ, সাধারণত ভারতবর্ষের যে মধ্য এলাকা, মধ্য ভারতবর্ষ এবং পূর্ব দিকে যে সমস্ত পাহাড়ি এলাকা রয়েছে, ঝুম চাষটা খুব বেশি করে হয়ে থাকে। এবং সেখানে কিন্তু মানুষ একটা গোষ্ঠী পুরো একটা অঞ্চলে থাকে দীর্ঘদিন, 5 বছর সাধারণত, এবং সেখানে তারপরে উর্বরতা নষ্ট হয়ে গেলে সেই জমি আবার অন্য জায়গায় গিয়ে কিন্তু থাকা শুরু করে, জঙ্গল পুড়িয়ে থাকা শুরু করে। তো এটা এই গোষ্ঠী পরিযানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণের মধ্যে পড়ছে। কৃষি শ্রমিকদের মৌসুমি পরিযান খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে কি হয়, যখন যেখানে কাজ পাওয়া যায় কৃষিক্ষেত্রে, মৌসুমি বায়ুর অনিশ্চয়তার উপর কিছুটা নির্ভর করে, বা বিভিন্ন ধরনের কারণ থাকে, মানুষ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মরশুমি পরিযানটা করে থাকেন। অর্থাৎ সিজনাল মাইগ্রেশনটা কিন্তু এখানে হয়ে থাকে, যেখানে কাজ পায় মানুষ সেখানে চলে যায়। নির্মাণমূলক অংশগ্রহণের জন্য পরিযান, তো ঘরবাড়ি নির্মাণের জন্য বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য মানুষ কিন্তু পরিধান করে থাকেন, যেটা আমরা পশ্চিমবঙ্গের উদাহরণ হিসেবে খুব ভালো দেখতে পাই যে মালদহ মুর্শিদাবাদ থেকে কিন্তু প্রচুর নির্মাণ কর্মী পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কাজকর্ম করে থাকেন। তো এটাও কিন্তু একটা ধরনের মাইগ্রেশন। সেবামূলক কাজে অংশগ্রহণের জন্য পরিযান, এটা হয়ে থাকে ভলেন্টারি বেসিসে। কোনো সেবামূলক কার্য করার জন্য কিন্তু ভারতবর্ষের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিযান দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে জনগণের অর্থনৈতিক বৈশিষ্ট্য অনুসারে। বাধ্যবাধকতা অনুসারে স্বেচ্ছাপ্রণোদিত এবং বাধ্যতামূলক। স্বেচ্ছাপ্রণোদিত কোনটা, যেটা মানুষ নিজের স্বাধীনতা নিয়ে থাকে। বাধ্যতামূলক উদাহরণগুলো এখানে গুরুত্বপূর্ণ। বিষয়টা তো খুবই বোঝা যাচ্ছে পরিষ্কার, সংজ্ঞা থেকেই মানে ওয়ার্ডটা থেকেই, শব্দটা থেকেই বোঝা যাচ্ছে বিষয়টা কি। বাধ্যতামূলক পরিযান কখন হয়? যখন দেখা গেল বন্যার সময় তার ঘরটা ভেঙে গেছে, বাড়িটা ভেঙে গেছে, নদীর ধারে ছিল বাড়ি, সেখানে ভেঙে গেছে, তো তাকে বাধ্যতামূলক মাইগ্রেট করতে হচ্ছে। তো এই ধরনের বাধ্যতামূলক মাইগ্রেশন দেখতে পাওয়া যায়। সাংস্কৃতিক ধরন অনুসারে রাজনৈতিক এবং সামাজিক পরিযান। রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারেন, এবং সামাজিকের ক্ষেত্রেও তাই। সামাজিক স্টেবিলিটি যেখানে নেই, সামাজিক দিক থেকে যেখানে উন্নত নয়, সেখান থেকে মানুষ কিন্তু পরিযান করতে পারেন। অর্থনৈতিক উন্নয়ন অনুসারে উন্নত বিশ্বের দিকে, উন্নয়নশীল বিশ্বের দিকে, সাধারণত উন্নয়নশীল বিশ্বের দিকে পরিযানটা কম হয়, বিভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে সাধারণত বিষয়টা হয়ে থাকে এটা। আর উন্নত বিশ্বের দিকে কিন্তু মানুষের টানটা বেশি থাকে। পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টরগুলো আমরা পরে আসবো, সেখানে আমরা এই বিষয়টা আরও ডিটেলসে জানবো। তো এখানে পরিব্রাজনের শ্রেণীবিভাগটা আমরা ছোট করে দেখে নিলাম, এটাও আমাদের করতে হবে। আচ্ছা, থিওরিস অফ মাইগ্রেশন, যেটা সরাসরি আমাদের সিলেবাসে উল্লেখ করা আছে, বিভিন্ন থিওরি মাইগ্রেশনের দিক থেকে কিন্তু সরাসরি এখানে প্রশ্ন হয়। তো এখানে বিভিন্ন ধরনের ভূমিকা করা আছে, এগুলো গুরুত্বপূর্ণ নয়, এবং এখান থেকে সেরকম কিছু উল্লেখযোগ্য লেখা ওখানে বলা নেই। তো এখানে যেটা ইনফরমেশনটা রয়েছে, র্যাভেনস্টাইনের একটা থিওরি রয়েছে 1889-এর প্রচেষ্টা, এবং এটাই কিন্তু প্রথম থিওরি হিসেবে ধরা যায়। ব্রিটিশ জনগণনা সেখানকার আদিবাসীদের জন্মস্থান সংক্রান্ত তথ্য দিয়ে অন্তর্দেশীয় পরিযান সম্পর্কে বিশ্লেষণ করেছেন, সেটা এখানে বলা হচ্ছে। তো র্যাভেনস্টাইনের থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উনি কি বলছেন, মাইগ্রেশন আর ডিস্টেন্সের মধ্যে একটা রিলেশন রয়েছে। সেটা কি, প্রবাসীদের একটা বড় অংশ কেবলমাত্র অল্প দূরত্বে পরিব্রাজন করে। এই ধরনের পরিযান সব দেশের জনগণের মধ্যে লক্ষ্য করা যায়। এর থেকে পরিযান ঢেউ বা কারেন্টস অফ মাইগ্রেশন তৈরি হয়, যার লক্ষ্য থাকে বড় বড় বাণিজ্য শিল্পক্ষেত্র। তো এখানে উনি ডিস্টেন্সটাকে বলছেন যে অল্প দূরত্বে একটা পপুলেশনে বড় অংশ যায়, অর্থাৎ বেশি দূরে কিন্তু সংখ্যাটা কম যায়, এটাই বলতে চাইছেন, এবং কম দূরে সংখ্যাটা বেশি যায়, এবং সেখানে একটা পরিযানের ঢেউ দেখতে পাওয়া যায়, কারেন্ট অফ মাইগ্রেশন। একটা শিল্পোন্নত এলাকা, একটা বড় বাণিজ্য কেন্দ্র, সেখানে মানুষের কিন্তু যাতায়াত লেগেই থাকে, একটা ঢেউয়ের মতো, যেটা কন্টিনিউয়াস একটা প্রসেস চলতে থাকে, সেটা উনি বলতে চাইছেন। তো এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, দূরত্বের সঙ্গে পরিযানের সম্পর্ক রয়েছে, এবং সেটা কিন্তু ব্যস্তানুপাতিক। অনেক দূরের প্রবাসীরা পরিযানের ক্ষেত্রে বড় বাণিজ্য শিল্পকেন্দ্রে যাওয়া পছন্দ করেন। র্যাভেনস্টাইন দেখিয়েছেন অধিকাংশ প্রবাসীরা কম দূরত্বে পরিযান, কারণ অল্প সংখ্যক মানুষ দূরে যান। এই মনোটাকে র্যাভেনস্টাইন ডিস্ট্যান্স ডিকে বলেছেন। তো এই ধরনের যে টার্মসগুলো উনি ইউজ করেছেন, এখানে এগুলোই কিন্তু পরীক্ষক খুঁজবেন। সাধারণ লেখা তো সাধারণ হবেই, সাধারণ প্রত্যেকেই একই লিখবেন র্যাভেনস্টাইন থিওরি কি বলছেন। তো এই ধরনের এগুলো কিন্তু আমাদের হাইলাইট করতে হবে, যে এগুলো লেখার মধ্যে আমাদের রয়েছে।
তো এখানে কি দেখাচ্ছেন উনি, এক্স নগর থেকে পরিযায়ীদের বিচলন কিলোমিটারে দেখানো হচ্ছে, জেলার নাম এবং শহর থেকে 15 কিমি দূরত্ব, পরিযায়ী ব্যক্তির সংখ্যা 1000। আবার 30 কিমি, সেখানে আস্তে আস্তে সেটা কমছে আমরা দেখতে পাচ্ছি, যত শহর দূরত্ব বাড়ছে পরিযানের সংখ্যা, মানুষের সংখ্যা কিন্তু সেখানে কমছে। জাস্ট আমাদের এটুকু দেখাতে হবে, এখানে প্রত্যেকটা জি পর্যন্ত দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এখানে 5টা বা 4টে দেখালে যথেষ্ট। আমাদের শুধু উল্লেখ করতে হবে বিষয়টা থেকে আমরা যেন প্রমাণ করতে পারি যে হ্যাঁ উনি এটা বলতে চেয়েছেন এবং এটা দেখিয়েছেন। আচ্ছা, এখানে এই ডায়াগ্রামসটা দিতে হবে। এক্স নগরের কাছ থেকে জেলাসমূহের অবস্থান, এখানে আমরা দূরত্ব পরিমাপ করছি এবং এখানে সংখ্যাটা পরিমাপ করছি। কম দূরত্বে সংখ্যা বেশি, বেশি দূরত্বে সংখ্যা কম, এটা এখানে বোঝানো রয়েছে, যেটা চিত্রে এখানে বোঝানো রয়েছে। এবং এটা এই যে ব্যস্তানুপাতিক সম্পর্কটা আমরা এই ঢালের মাধ্যমে বুঝতে পারি এভাবে, এবং প্রত্যেকটা দূরত্ব অনুসারে এটা কিন্তু মাইগ্রেশনের পরিমাণটা এভাবে আসছে। তো দুটো ডায়াগ্রামসে কিন্তু আমাদের দিতে হবে। আচ্ছা, এরপর উনি কি বলছেন, মাইগ্রেশন বাই স্টেজ, পর্যায়ক্রমে পরিযান। সেটা কি, দ্রুত বিকাশশীল শহরের আশপাশের গ্রামাঞ্চলের বাসিন্দারা ওই শহরে এসে জড়ো হন, ফলে গ্রামাঞ্চলে যে জনশূন্যতা সৃষ্টি হয় তারও দূরের প্রবাসীদের অভিবাসনের ফলে পূর্ণ হয়। এই পরিযান ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না অন্য কোনো দ্রুত বিকাশশীল শহরের প্রভাব ধাপে ধাপে দেশের সবচেয়ে দূরবর্তী প্রান্তে গিয়ে পৌঁছায়। অর্থাৎ উনি কি বলতে চাইছেন, এখানে আমরা ডায়াগ্রামসটা দেখলে বুঝতে পারবো। বি থেকে এর দিকে মানুষ চলে এলেন, তাহলে বিতে একটা শূন্যস্থান তৈরি হলো, সেটা কে পূরণ করছে, সি থেকে কিছু মানুষ এসে বিতে পূরণ করছেন। আবার সিতে যে শূন্যস্থান সেটা অন্য একটা এলাকা থেকে, এবং সেইখানে আবার শূন্যস্থান অন্য একটা এলাকা, এভাবে কিন্তু পরপর চলতে থাকছে, এটা উনি বলতে চাইছেন। এবং এভাবে কি হচ্ছে বলা যাচ্ছে যে একটা দেশ, এবং এখানে দেখা গেল এই পয়েন্টটা, সেখানে কিন্তু এভাবে 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 মাইগ্রেশন ছড়িয়ে পড়ছে, এবং এটা চলছে কতক্ষণ, একেবারে দূরবর্তী প্রান্ত পর্যন্ত, যতক্ষণ না সেটা ছড়িয়ে পড়ে। এটা ওনার মতামত অনুযায়ী উনি বলতে চেয়েছেন, সবসময় যেরকমই হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, ঢেউয়ের বিপরীত ঢেউ, কারেন্ট অ্যান্ড কাউন্টার স্ট্রিম, প্রবোজনের প্রতিটি প্রধান ঢেউ তার পরিপূরক কম্পেনসেটিং হিসেবে বিপরীত ঢেউ বা কাউন্টার কারেন্টের সৃষ্টি হয়। অর্থাৎ এক জায়গায় মানুষ এলেন, সেখান থেকে আবার কিছু পরে কিছু মানুষ কিন্তু ফিরেও যান, সেখানে না ফিরে যেতে পারেন, সেখানে অন্য জায়গাতে কিন্তু সেখানে চলে যাচ্ছেন। উনি এটাকেই কিন্তু কারেন্টার কাউন্টার স্ট্রিম বলতে চেয়েছেন। গ্রাম শহরের পার্থক্য কি, গ্রামবাসীর তুলনায় শহরের বাসিন্দাদের মধ্যে পরিযান প্রবণতা কম, অর্থাৎ গ্রামের মানুষ বেশি পরিযান করে থাকেন, ওনাদের শহরের দিকে পরিযান প্রবণতা বেশি থাকে। মহিলাদের প্রাধান্য, কম দূরত্বে পরিযানের ক্ষেত্রে মহিলাদের প্রাধান্যই বেশি, অর্থাৎ কম দূরত্বে মহিলারা যান, কিন্তু কম দূরত্বে যান, মহিলারা বেশি দূরত্বে যান না। কারিগরি বিদ্যা এবং পরিযান, কারিগরি অগ্রগতির সাথে সাথে প্রয়োজনের মাত্রা বাড়ে। অর্থাৎ এই যে উন্নতি, পরিকাঠামোগত বিভিন্ন যে উন্নতি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, তার যত প্রভাব বাড়বে তত বেশি মাইগ্রেশন বাড়বে, এটা উনি বলতে চাইছেন। পরিযানের পিছনের উদ্দেশ্য কি, অর্থনৈতিক কারণ সাধারণত মানুষকে পরিযানকে নিয়ন্ত্রণ করে। এবং এটা দেখা গেছে যে রেভেনশাইনের যে সূত্রগুলো উনি বের করেছিলেন, এটা কিন্তু নীতিগতভাবে ঠিক। আমরা সমালোচনা সেইভাবে এটাকে করছি না, সাধারণত আমরা মেনে নিচ্ছি যে রেভেনস্টাইন যেগুলো বলে গিয়েছিলেন সেগুলো কিন্তু বাস্তবে ঠিক। এই ধরনের জিনিসই কিন্তু হয়ে থাকে, এবং আমরা দেখতেই পাই, এখানে দেখতে পাচ্ছি যে উনি কিন্তু খুব সাধারণ বিষয় বলেছেন, সাধারণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং সেটাকে একটা থিওরির রূপ দেওয়ার চেষ্টা করেছেন। সেজন্যই কিন্তু এখানে ওনার সে ধরনের কিছু সমালোচনা আসছে না, কারণ সেগুলো কিন্তু বাস্তব কথা বলে গেছেন। আচ্ছা, এরপর লি এর মতবাদ খুব গুরুত্বপূর্ণ। এভারেট লি রেভেনস্টাইনের মতবাদকে কিছুটা পরিবর্তন করে গ্রহণ করছেন। তিনি 3টে মতবাদের উপর জোর দিয়েছেন: প্রব্রজনের আয়তন, প্রবাহ, চারিত্রিক বৈশিষ্ট্য। সেগুলো কি দেখে নেব। ভলিউম অফ মাইগ্রেশন, আয়তন, কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে প্রব্রজনের মাত্রা ওই অঞ্চলের বিভিন্ন অংশের বৈচিত্র্যের উপর, ডাইভার্সিটির উপর নির্ভরশীল। প্রব্রজনের মাত্রা কতটা হবে, কতটা বেশি প্রব্রজন হবে, সেটা ডিপেন্ড করছে কিসের ওপর, ওই জায়গাটা কত বেশি বৈচিত্র্যপূর্ণ, কত নানান ধরনের জিনিস সেখানে রয়েছে। ধরা যাক সেখানে একটা শুধুমাত্র শিল্প রয়েছে, সুতরাং সেখানে কিন্তু খুব বেশি পরিব্রজনের মাত্রা বেশি হবে না, একটা সময় পর সেই জায়গাতে আর মানুষ আসবে না। কিন্তু সেখানে যদি ডাইভার্সিটি থাকে,
শিল্প রয়েছে, তার সাথে সাথে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান বড় রয়েছে, বা দেখা গেল কিছু দূরে একটা খনি রয়েছে, একটা সেখানে শিক্ষাগত প্রতিষ্ঠান বিভিন্ন তৈরি হচ্ছে। এই যে ডাইভার্সিটি যত বাড়বে, এটা প্রব্রজনের মাত্রাটা সেখানে কিন্তু তত বেশি বাড়বে। প্রব্রজনের আয়তন জনসাধারণের বৈশিষ্ট্যের উপর, ডাইভার্সিটি অফ পিপলের উপর নির্ভরশীল। অর্থাৎ কোন মানুষ কী ধরনের, অবশ্যই এটা পুরোটাই কিন্তু ইন্টার রিলেটেড ব্যাপার। কারণ একটা মানুষ সে শিল্পক্ষেত্রে কাজ করতে যাচ্ছে, শুধুমাত্র শিল্পক্ষেত্রে কাজ করতে যাচ্ছে, তখন সেই মানুষের প্রবণতা শিল্পক্ষেত্রে কাজ করার। আবার একটা মানুষের প্রবণতা যদি বিদ্যালয়ে যাওয়া হয় বা তার শিক্ষাগত কারণ হয়, এখানে বিদ্যালয় না থাকলে সে যাবে না, যদি থাকে তখন যাচ্ছে। অর্থাৎ এই যে ডাইভার্সিটি, মানুষের বৈচিত্র্য অর্থাৎ তাদের যে প্রবণতা, সেটা কিন্তু এটার উপর ডিপেন্ড করছে। আয়তন বিচলনে বাধাদানকারী শক্তিগুলি কার্যকারিতার উপর নির্ভরশীল। অর্থাৎ বাধাদানকারী শক্তি, বাধাদানকারী শক্তিগুলোর কতটা কাজ করছে তার উপর ডিপেন্ড করে। এখানে বাধাদানকারী শক্তি বলতে এখানে যে সমস্যাগুলো রয়েছে, শহরাঞ্চলে বিভিন্ন সমস্যা থাকে, বা ওই যে শিল্পাঞ্চল যেখানে যেতে চাইছে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। সেখানে ঘরবাড়ি থাকার ব্যবস্থার সমস্যা হতে পারে, জলের সমস্যা হতে পারে, নানান ধরনের শহরের সমস্যা। তো সেই বাধাদানকারী বিষয়টা কতটা প্রভাবশালী সেটার উপর ডিপেন্ড করছে কতটা মাইগ্রেশন সেখানে হবে। আর্থিক অস্থিরতার সাথে পরিহারের আয়তন নির্ভরশীল। আর্থিক অস্থিরতা, আর্থিক স্টেবিলিটি যদি সেখানে থাকে, তবে কিন্তু সেখানে মানুষ যাবে, না হলে কিন্তু যাবে না। দেখা যাচ্ছে ওই শিল্পাঞ্চলটা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়, শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়। তো স্টেবিলিটি নেই, সেখানে মানুষ যেতে চাইবে না। কঠোর বিধিনিষেধ না থাকলে সময়ের সাথে সাথে প্রব্রজনের আয়তন হার বাড়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। প্রব্রজনের আয়তন হার বেড়ে যাবে যদি না বিধিনিষেধ থাকে, যদি সেখানে একটা পার্টিকুলার আবাসন নির্মাণ করে সেখানে শুধুমাত্র মানুষকে দেওয়া যেতে চাইছে, তার বেশি মানুষ সেখানে যেতে পারছে না। তো এই ধরনের নানান ধরনের বাধা আরও দেওয়া হয়। তো সেইগুলো যত কম থাকবে, প্রব্রজন কিন্তু তত বাড়বে। কোনো দেশ অঞ্চলের সমৃদ্ধির গতি প্রকৃতির উপর প্রব্রজনের আয়তন হার নির্ভরশীল। অবশ্যই ওই অঞ্চলটা যত বেশি সমৃদ্ধ হবে, তত মানুষ সেখানে যেতে চাইবে। সিম্পল কথা এখানে বলা রয়েছে, কিন্তু প্রত্যেকটাই আমাদের গুরুত্বপূর্ণ হবে। প্রবাহ ও বিপরীত প্রবাহ, হাইপোথিসিস রিলেটেড টু স্ট্রিম অ্যান্ড কাউন্টার স্ট্রিম অফ মাইগ্রেশন। যেটা রাবিনস্টাইন বলতে চেয়েছিলেন, উনি কিন্তু এখানে ডিটেলসে এক্সপ্লেন করছেন সেটা। প্রথমে কি বলছেন, সুনির্দিষ্ট প্রবাহগুলোর মধ্যেই বেশিরভাগ বিচরণ হয়ে থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রবণতা রয়েছে একটা দিকে যাওয়ার, তো দেখা যাচ্ছে সেইখানেই মানুষ কিন্তু বেশিরভাগ প্রবণতা। অর্থাৎ একটা বড় শহর যদি হয়, মানুষের স্বাভাবিক প্রবণতা সেই দিকে বেশি থাকবে, এবং সেটাই উনি বলতে চাইছেন যে সুনির্দিষ্ট প্রবাহগুলোর মধ্যে বেশিরভাগ বিচরণ। তো এই যে প্রবাহের দিক, সাধারণ মানুষ কিন্তু এই দিকেই বেশি যেতে আকৃষ্ট হয়। প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবাহের একটা বিপরীত প্রবাহের কাউন্টার কারেন্ট তৈরি হয়, যেটা উনি বলেছেন ব্যাপারটা, সেটাই স্টেটমেন্টে উল্লেখ করা আছে। প্রব্রজন প্রবাহের উৎপত্তির কারণসমূহ যখন উৎসস্থলের ঋণাত্মক ঘটনাবলীর সাথে সম্পর্কিত হয়, তখন ওই প্রব্রজনের প্রবাহের উচ্চ কার্যকারিতা দেখা যায়। অর্থাৎ একটা ঋণাত্মক ব্যাপার রয়েছে এখানে, এখান থেকে মানুষ এই শহরে চলে যেতে চাইছেন। ধরা যাক এটা একটা গ্রাম, এখানে কিছু ঋণাত্মক বৈশিষ্ট্য রয়েছে, মানুষ এখানে কাজ পাচ্ছেন না, বা এখানে সেই বসবাসের মতো পরিবেশ নেই, যে কোনো কারণেই হোক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন কারণে এখান থেকে এখানে যাচ্ছেন। তো এই যে ঋণাত্মক অবস্থা, যে অস্থিরতা, এখানে যে কাজ না পাওয়ার প্রবণতা, এটা যত বেশি কার্যকরী হবে, তত বেশি মানুষ এখান থেকে এখানে অঞ্চলে চলে আসতে থাকবেন। মধ্যস্থকারী বাধা, ইন্টারভেনিং অবস্ট্যাকল যত প্রবল হবে, প্রজনন প্রক্রিয়ার কার্যকারিতা তত বাড়বে। তো ইন্টারভেনিং অবস্ট্যাকল এখানে পজিটিভলি বলা রয়েছে, এটা যত বেশি হবে তত প্রব্রজন প্রবাহের কার্যকারিতা বাড়তে থাকবে। অর্থাৎ এখানে ওই ঋণাত্মক বিষয়টাকেই উল্লেখ করা হয়েছে, যে ঋণাত্মকটা একটা পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। পুশ ফ্যাক্টরটা আমরা পরবর্তী সময় জানবো, পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর। অর্থাৎ ঠেলে দেওয়ার প্রবণতা, একটা মানুষকে অন্য জায়গায় যেতে বাধ্য করার যে প্রবণতা, সেই বিষয়টা ইন্টারভেনিং অবস্ট্যাকলস হিসেবে, বাধা হিসেবে কিন্তু উনি দেখতে চাইছেন। প্রব্রজন প্রবাহের কার্যকারিতা অর্থনৈতিক অবস্থার সাথে অবশ্যই গভীরভাবে সম্পর্কযুক্ত। অর্থনৈতিক মন্দার অবস্থার তুলনায় প্রাচুর্যের সময় প্রব্রজন প্রবাহের কার্যকারিতা বেশি দেখতে পাওয়া যায়। অর্থাৎ ইকোনমির যে মন্দা এবং প্রাচুর্য, এই যে দুটো বৈপরীত্য, মন্দার সময় মানুষ কিন্তু যেতে চায় না, কারণ মন্দার সময় অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না। মানুষ সাধারণত অধিকাংশ 80% বলা যায় অর্থনৈতিক কারণে মাইগ্রেশন করে থাকেন। তো যত বেশি আর্থিক অবস্থা ভালো হবে, সেখানে কিন্তু মাইগ্রেশন প্রবণতা বাড়বে, এবং মন্দা থাকলে সেখানে কমবে। সাধারণ কথা, এটা উল্লেখ করতে হবে। এরপর কি বলছেন, হাইপোথিসিস রিলেটেড টু ক্যারেক্টারিস্টিক্স অফ মাইগ্রেন্টস। প্রত্যেক ব্যক্তির ওপর কিন্তু তার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কী ধরনের মাইগ্রেশন হবে। প্রব্রজন কিন্তু ব্যক্তি নির্ভর, অবশ্যই প্রত্যেকটা মানুষ কিন্তু ওইখানে যাওয়ার কথা ভাববেন না, কারণ এটা তার পার্সোনালিটির উপর ডিপেন্ড করছে, তিনি ওখানে যেতে চাইছেন কিনা, তার ওই বিষয়গুলোর আকর্ষণ আছে কিনা,
সেটার উপর ডিপেন্ড করছে। নেক্সট, গন্তব্যের ধনাত্মক প্রভাব যারা প্রভাবিত হবেন তারা যথার্থই নির্বাচিত প্রব্রজনকারী। অবশ্যই ধনাত্মক প্রভাবটা যারা নিতে চাইছেন, সেখানে সকলে সেই জায়গাতে যাবে না। ধরা যাক সেখানে একটা ধর্মীয় স্থল রয়েছে, ধর্মীয় একটা কোনো তীর্থক্ষেত্র রয়েছে সেখানে। তো মানুষ সেখানে কখনই যাবেন যখন তার 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 প্রতি ঝোঁক থাকবে। তো সেটাই তারা নির্বাচিত প্রবচনকারী, যাদের ওখানে যাওয়ার ঝোঁক রয়েছে, প্রবণতা রয়েছে। উৎসস্থলের ঋণাত্মক প্রভাবে যারা প্রভাবিত হন তারা নঙর্থক প্রবচনকারী। এখানে নেগেটিভ বলা হচ্ছে, যারা ঋণাত্মক প্রভাব পাচ্ছেন উৎসস্থলে, সেখানে ঋণাত্মক ওই যে পুশ ফ্যাক্টর বিষয়টা কাজ করছে, যে এখানে বিভিন্ন ধরনের অভাব রয়েছে নানা বিষয়বস্তুর, সেগুলো পাচ্ছে না। তো সেটা তাদেরকে বলা হচ্ছে নেগেটিভ মাইগ্রেন্টস। উৎসস্থলের ঋণাত্মক প্রভাব যদি খুব প্রবল ব্যাপক হয়, তাহলে কি বিচরণ করবে কি করবে না তা নির্ধারণ করা কিন্তু সম্ভব নাও হতে পারে। সমস্ত প্রবচনকারীকে হিসেবের মধ্যে ধরলে নির্বাচিত প্রবচনকারী বিন্যাসে বাই মডেল হবে। এই বিষয়টা এখানে পরবর্তী সময়ে এখানে ব্যাখ্যা রয়েছে, যে সমস্ত প্রবচনকারীকে যদি ধরা হয় তাহলে তাদের যে বিন্যাস সেটাকে বাই মডেল বলা হচ্ছে। মধ্যস্থতাকারী বাধাসমূহ যত বেশি হবে প্রবচনকারী তত সুনির্দিষ্ট হবে। এখানে চিত্র দিয়ে এটা দেখা রয়েছে। গন্তব্য উৎপত্তিস্থল এবং গন্তব্যস্থল, এই যে বাধা, বিভিন্ন যে বাধা রয়েছে, এর ফলে কি দেখা যাচ্ছে, এখানে গন্তব্যস্থলে কিন্তু উৎপত্তির থেকে কম মানুষ যেতে পারছে, কারণ এখানে বাধার মধ্যে তারা কিন্তু বাধা পড়ে যাচ্ছে, তার ফলে তারা এখানে যেতে পারছেন না, আটকে যাচ্ছেন। তো এটাকেই দেখানো হয়েছে এভাবে চিত্রের মাধ্যমে। লিয়ের প্রবচন মডেল এখানে বলা রয়েছে। এই ধরনের ডায়াগ্রামস কিন্তু আমাদের উল্লেখ করতে হবে, দিতেই হবে, না হলে কিন্তু আমরা মার্কস পাবো না। কারণ এই ধরনের জায়গাতে ডায়াগ্রাম, অন্য কিছু ডায়াগ্রাম হয় না। তো এই সমস্ত যে বিষয় কিন্তু আমাদের দিতে হবে। জীবনের একটি বিশেষ সময় প্রবচনের মাত্রা সব থেকে বেশি এবং বয়সের নিরিখে প্রবচনটা নির্ধারিত হয়। তো এটাও গুরুত্বপূর্ণ বিষয়। একটা নির্দিষ্ট বয়সের পরই কিন্তু পরিযান প্রবণতা দেখতে পাওয়া যায়, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে পরিবর্তন আর থাকে না। তো এই দুটো বিষয়ই গুরুত্বপূর্ণ, সেই জন্য বয়সের বিষয়টা উল্লেখ করা হচ্ছে। এরপরে রয়েছে জেলিনস্কির মডেল, মোবিলিটি ট্রানজিশন মডেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরাসরি মোবিলিটি ট্রানজিশন মডেল দিয়ে কিন্তু প্রশ্ন আসে। জেলিনস্কি 1971 সালে পরিযান সম্পর্কে এক সুন্দর মত দিয়েছিলেন, যেটা মোবিলিটি ট্রানজিশন মডেল নামে খ্যাত। এই মডেল জনমিতি পরিবর্তন, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের সাথে সম্পর্কিত। আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল পড়েছি, সুতরাং আমরা খুব ভালো করে এটা রিলেট করতে পারবো। জেলিনস্কি যে 4 প্রকার পরিযানের কথা বলছেন, আন্তর্জাতিক, আঞ্চলিক, গ্রাম থেকে শহর এবং শহর থেকে শহর, এই 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 ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের সাথে সম্পর্কিত। প্রথম পর্যায়ে যখন জনবৃদ্ধি কম ছিল, প্রথম পর্যায়ে কি, যখন জন্মহারও বেশি আবার মৃত্যু হারও বেশি, তাহলে কি হবে, জনবৃদ্ধি কম বেশি খুব একটা হবে না, মৃত্যু বেশি, পরিযানের সংখ্যা কিন্তু কম। 1931-এ ভারতবর্ষে মাত্র 10% মানুষ সাথে জন্মদেশের বাইরে বসবাস করতেন। তো পরিজন প্রবণতা এখানে কম দেখা যাচ্ছে। এই সময় খবর কম মিলতো, অধিকাংশ মানুষ তাদের বাসস্থানে জীবনটা কাটিয়ে দিতেন। এই সময় মানুষের কাজের জন্য চাষের ক্ষেত্রে যেতেন এবং কচিত বাজার উৎসবে বাইরে যেতেন। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, যে সরাসরি অ্যাকচুয়ালি বলা যায় যে অর্থনৈতিক উন্নতির সাথে সম্পর্কিত। প্রথম অবস্থায় কিন্তু যখন জন্মহার অনেক বেশি, মৃত্যুহার অনেক কম বেশি, দুটোই বেশি, তো তাই সেখানে জনবৃদ্ধি হচ্ছে না এবং সেখানে কিন্তু অর্থনৈতিক অবস্থাটাও খুব একটা ভালো নয়। মৃত্যুহার বেশি মানে সেখানে অবশ্যই ভালো অবস্থা নয়, এবং জন্মহার বেশি মানে সেখানে মানুষের অশিক্ষিত পরিমাণটা অনেক বেশি। তো এই দুটোর সাথে অর্থনৈতিক রিলেশন একটা রয়েছে, মানুষ কিন্তু খুব একটা বাইরে সেখানে যাচ্ছেন না। দ্বিতীয় পর্যায়ে কি দেখা যাচ্ছে, মৃত্যুহার কিছুটা কমছে, জন্মহার কিন্তু মোটামুটি মধ্যম মানে দেখা যাচ্ছে। তার ফলে কি হবে, জনসংখ্যা দ্রুত কিন্তু বাড়ছে। উচ্চ জন্মহার জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করছে, জমির উপর অত্যধিক চাপ থাকছে, আরও ভালো পরিবহনের সুযোগ, দেশ আবিষ্কার, বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি আরও মানুষকে বহির্মুখী করে তুলছে। মানুষ কিন্তু এক দেশ থেকে অন্য দেশে পরিযান করছে। তো এটা আমরা যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে দেখি, তাহলেও আমরা দেখতে পাবো সাধারণত 1400 শতক থেকে 1400 শতক, এই সময় কিন্তু সারা বিশ্বের মানুষের একটা প্রবণতা ছিল, বিশেষত ইউরোপীয়দের প্রবণতা ছিল বহির্বিশ্বকে দেখার। তো এই সময় থেকে কিন্তু শুরু হয়েছে যাত্রা। আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, দক্ষিণ আফ্রিকা হোক, প্রচুর মানুষ কিন্তু ইউরোপ থেকে এইসব জায়গাতে ছড়িয়ে পড়েছেন। তো সেই একটা বিদেশকে দেখার একটা প্রবণতা, সেখান থেকে কিন্তু মাইগ্রেশনটা শুরু হচ্ছে, এবং সেটা ডেমোগ্রাফিক ট্রানজিশনে কিন্তু দ্বিতীয় পর্যায়ে দেখতে পাওয়া যাচ্ছে। জেলেনস্কির মডেলের এখানে যে ডায়াগ্রামসটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই যে প্রথম পর্যায়ে আন্তর্জাতিক পরিযান কীরকম হচ্ছে,
প্রত্যেকটা পর্যায়ে, এই যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ডেমোক্রেটিক ট্রানজিশনের যে পর্যায়, এবং সেখানে আন্তর্জাতিক পরিযানের পরিমাণ কখন দেখা যাচ্ছে? তৃতীয় পর্যায়ের মধ্যবর্তী সময়। আর সীমান্তে পরিযান দ্বিতীয় মধ্যে সবচেয়ে বেশি, এবং অন্যান্য এই সময় কম। খুব গুরুত্বপূর্ণ একটা ডায়াগ্রাম, খুব সাবধানের সাথে আমাদের করতে হবে কিন্তু, কারণ এটাই কিন্তু দেখাচ্ছে যে কোন পর্যায়ে পরিযান প্রবণতাটা সবচেয়ে বেশি এবং কোন পর্যায়ে কম। সুতরাং খুব সূক্ষ্ম ডায়াগ্রাম, সেটা খুব ভালো করে আমাদের কিন্তু এটা দিতে হবে। খাতার মধ্যে অবশ্যই এটা কিন্তু থাকবে। তৃতীয় পর্যায়ে কি দেখা যাচ্ছে? জন্মহার কমে গেছে, জনসংখ্যা বাড়ছে কম, আন্তর্জাতিক পরিবহন সংখ্যা কমে গেছে, নতুন কৃষি জমি পাওয়া যাচ্ছে না, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 1930-এ ঘটেছিল, কিন্তু একই সাথে গ্রাম থেকে শহরে পরিযান এবং ভিন্ন শহরের মধ্যে 2 শহরের পরিযান ঘটে চলল। তৃতীয় পর্যায়ে কর্মকাণ্ড বাড়ার সাথে বিশেষ ধরনের বৃত্তি, ডাক্তারি, অধ্যাপনা খোঁজে মানুষ কিন্তু বেরিয়ে পড়ছে। তো এই ধরনের এখানে চতুর্থ পঞ্চম পর্যায়ে কম জন্ম মৃত্যু হার, নতুন উন্নত সমাজ, কম জনবৃদ্ধি ঘটছে। অর্থাৎ একেবারে শেষ দুটো পর্যায়ে এই সময় 2 শহরের মধ্যে অন্তঃশহর পরিযান প্রাধান্য লাভ করছে। কম উন্নত দেশ থেকে বেশি উন্নত দেশে দক্ষ শ্রমিকের পরিযান করছে। সমাজ যখন আধুনিক হচ্ছে তখন দৈনিক সঞ্চার মানতা বাড়ছে, ব্যক্তিগত মোটরযানের দৌলতে মানুষ সহজে বহু দূরে যেতে পারছে, এটা কিন্তু বর্তমানে ঘটে চলেছে। তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের সাথে জেলেনস্কির মডেলটা কিন্তু পুরোপুরি তার সাথে সম্পর্কিত। কোন পর্যায়ে মানুষ পরিযান বেশি করবে, কোন পর্যায়ে মানুষ কম করবে। প্রথমে দেখা যাচ্ছে খুব একটা যাচ্ছে না, তৃতীয় পর্যায়ে পরিযানের সংখ্যা সবচেয়ে বেশি, দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে বেশি মূলত, এবং তৃতীয় পর্যায় থেকে ধীরে ধীরে কমছে, চতুর্থ পঞ্চম পর্যায়ে কিন্তু সবচেয়ে কম মানুষের পরিযান প্রবণতা। তো এই বিষয়টার উপর ভিত্তি করে কিন্তু জেলেনস্কি তার মডেলটা দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ, আমাদের এটা মনে রাখতে হবে। এর পরবর্তী সময় আমরা কিন্তু পুশ ফ্যাক্টর, ফুল ফ্যাক্টর এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে মাইগ্রেশনের সাথে সংযুক্ত, এবং কনসিকোয়েন্সেস, ফলাফল কী রয়েছে, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে এই অংশটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।